সকাল থেকেই টিপটিপ বৃষ্টি, সেই সাথে মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া। এক কথায় দুর্যোগ। আধো অন্ধকারে প্রায় ভূতের মতো দাঁড়িয়ে পুরনো দিনের ছোট দোতলা বাড়িটা। নাম গুড হোম হলেও আসলে এটা লাশ ঘর। গোবিন্দ সৎকার সমিতির গাড়ির ড্রাইভার। লাশ নিয়ে কারবার। গত 10 বছর এই চাকরিতেই রয়েছে। কয়েক হাজার লাশ শ্মশান, গোরস্থান নয়তো লাশ ঘরে পৌঁছে দিয়েছে। রাত দুপুরে বেরোতে হয় হামেশাই, কিন্তু কোনোটাই এই গুড হোমের মতো নয়। জরুরি তলব পেয়ে গোবিন্দ যখন হসপিটাল থেকে লাশ নিয়ে এই বাড়িতে পৌঁছালো, রাত তখন প্রায় 1:30টা। রাস্তাঘাটে তো কাউকে দেখতে পাচ্ছি না। বাড়িটা যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। দরজার একপাশে ছোট করে লেখা গুড হোম। সামান্য ইতস্তত করে কলিং বেল বাজালো। কি ব্যাপার, কলিং বেলের কোনো আওয়াজ শুনতে পাওয়া গেল না কেন? বেল খারাপ নাকি? আর একবার দেখি। দরজার ওপাশে আধো অন্ধকারে রোগা পাতলা একটা মানুষ। আধো অন্ধকারে লোকটা যেভাবে স্থির হয়ে ওর দিকে তাকিয়েছিল, বেজায় ঘাবড়ে গিয়ে গোবিন্দ পিছিয়ে গেল কয়েক পা। ম্যান, হোয়াই আর ইউ নার্ভাস? আই জোসেফ স্মিথ। হ্যাঁ, গুড হোম নামে এই লাশ ঘরের মালিক জোসেফ স্মিথই বটে। গোবিন্দ যেন ধরে প্রাণ ফিরে পেল। হ্যাঁ, আমি হরেকৃষ্ণ সৎকার সমিতি থেকে আসছি লাশ নিয়ে। ফোনে তোমার কথা খানিক আগে জানিয়েছে, তা কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ, গাড়িতে আছে, এনে দিচ্ছি, দাঁড়ান। গোবিন্দ সেইগুলি নিয়ে এসে জোসেফকে দিল। অন্ধকারী লোকটা মিনিট কয়েক কাগজের ওপর চোখ বুলিয়ে বলল, ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমি লাশ নিয়ে আসছি। ঘরের ভিতরটা প্রায় ঘুটঘুটে অন্ধকার। এই মাঝরাতে এই অন্ধকার লাশ ঘরের ভিতরে একা যাব? না বাবা, তার থেকে এখানেই দাঁড়িয়ে থাকি। গোবিন্দ ওখানেই দাঁড়িয়ে রইল। ওদিকে জোসেফ ততক্ষণে গাড়ির পিছনের দরজা খুলে স্ট্রেচারের অর্ধেক বের করে ফেলেছে। এই অবস্থায় ট্রলিতে করেই লাশ নিয়ে যাওয়া হয়, কিন্তু তেমন কিছু নেই দেখে গোবিন্দ ভাবল, এই মরেছে, এবার স্ট্রেচার ধরার জন্য মনে হচ্ছে ডাকবে আমাকে। কিন্তু গোবিন্দকে অবাক করে দিয়ে লোকটা লাশটাকে পাঁজা কোলা করে তুলে ফেলল। তারপর লম্বা পা ফেলে দরজা দিয়ে ঢুকে পড়ল। অগত্যা পিছন পিছন যেতে হলো গোবিন্দকে। কাগজে সই করে বডি রিসিভ না করা পর্যন্ত ছুটি নেই তার। লাশটাকে নিয়ে একটা বড় হল ঘরে ঢুকল। ভিতরে টিম টিম করে একটা মাঝারি পাওয়ারের বাতি জ্বলছে। সেই সামান্য আলোয় অত বড় ঘরটার প্রায় গা ছমছম পরিবেশ। ঝাঁঝালো ওষুধের গন্ধ। গোবিন্দর সারা শরীর হঠাৎ কেমন শিরশির করে উঠল। লোকটা ততক্ষণে কাজে লেগে পড়েছে। ঘরের মাঝে বড় একটা টেবিলে লাশটা রেখে টর্চের আলোয় চোখের পাতা উল্টে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। না, হাসপাতাল পার্টির কাছে যত্নেই ছিল দেখছি। দিন চারেক ভালোই থাকবে। এখন একটু বসো বাপু, ড্রয়ারে ঢুকিয়েই ছেড়ে দিচ্ছি তোমাকে। নতুন লাশের ব্যাপারে বুড়ো যে বেজায় খুঁতখুঁতে, গোবিন্দ তা আগেই শুনেছিল। বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু সেই একটু সময় যে কতক্ষণ তা একেবারেই আঁচ করতে পারেনি গোবিন্দ। হাড়ে হাড়ে মালুম পেল তারপর। ঘরের এক পাশে দেওয়াল জুড়ে প্রমাণ সাইজে সারি সারি ড্রয়ার। প্রতিটির সামনে একটা করে কার্ড ঝুলছে। সেই কার্ডের ভিতরে ঢুকানো লাশের বিবরণ লেখা। লোকটি টেবিলে লাশটা ফাঁকা একটা ড্রয়ারে ঢুকিয়ে দিল। তারপর একটা লেবেল ঝুলিয়ে দিল। এরপর কাগজে সই করল। সই করা কাগজ ফিরে পেতে এক মুহূর্ত দেরি করেনি গোবিন্দ।
তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। উফ, ওই ভয়ানক ঘরের ভিতর দম বন্ধ হয়ে আসছিল। এইসব ছেড়ে দিয়ে অন্য কাজের ব্যবস্থা করতে হবে। কিন্তু বিকল্প কাজের ব্যবস্থা আর হয়ে ওঠে না। গুড হোম নামে এই লাশ ঘরে আগে বেশি কাজ পড়তো না, মাসে এক আধবার। তবু সেই আশঙ্কায় ছিটিয়ে থাকতো গোবিন্দ। ইদানিং প্রায় আসতে হচ্ছে। আসলে দিনকাল পাল্টে গেছে। দিনের মধ্যে সৎকার আজকাল অনেক ক্ষেত্রেই হয় না। ছেলেমেয়েরা বাইরে থাকে, বিদেশ হলে তো কথাই নেই, আসতে 3-4 দিন লেগে যায়। অগত্যা গুড হোমের মতো লাশঘরই ভরসা, যেখানে লাশকে বেশ কয়েকদিন রেখে দেওয়া হয়। তারপর তাদের আত্মীয় স্বজনরা এসে লাশ নিয়ে গিয়ে সৎকার করে। সেদিন সকাল থেকেই ঝড় বাদল, এক কথায় দুর্যোগের দিন। উফ, যাক বাবা, আজ সারাদিন কোনো ডাক আসেনি, বাঁচা গেল। কিন্তু ঠিক সন্ধ্যের মুখেই বেজে উঠল ফোন। ধরতেই ওদিক থেকে সৎকার সমিতির ম্যানেজার হারাধন নন্দীর গলা। গোবিন্দ, লাশ আনতে হবে কল্যাণীর ওইদিকে একটা হাসপাতাল থেকে। শুনেই প্রায় গলা শুকিয়ে গেল গোবিন্দর। এই সন্ধেই গ্যারেজ থেকে গাড়ি বের করে অত দূর পৌঁছাতে সময় লাগবে যথেষ্ট। তারপর লাশ নিয়ে ফিরতেও সময় কম লাগবে না। বলল, আজকে রাতটা বাদ দিলে হয় না হারাধনদা? এই জলকাদার পথ, কথা দিচ্ছি কাল ভোরেই বের হয়ে পড়ব। খেপেছিস? একই দিন চারেকের পুরনো বডি, ছেলে আমেরিকায় থাকে, কথা ছিল আগামীকাল এসে পড়বে। বডি তাই হাসপাতালে রাখা ছিল, কিন্তু ছেলে খবর পাঠিয়েছে কোনো এক গন্ডগোল হওয়ায় তার আসতে আরও দিন চারেক লাগবে। এদিকে আর এক বিপত্তি, যে হাসপাতালে বডি ছিল তাদের মেশিনে গন্ডগোল, জানিয়ে দিয়েছে বডি তারা আর একদিনও রাখতে পারবে না। দেরি না করে রওনা হয়ে পড়। বাড়ির লোকজন কেউ থাকবে তো দাদা? বাড়ির লোকজন? বৃদ্ধাশ্রমের পার্টি, বাড়ির লোক পাবি কোথায়? অসুস্থ হয়ে পড়তে তারা হাসপাতালে ভর্তি করে খালাস, এখন দায় আমাদের। বাড়ির লোক নেই মানে পুরো দায়িত্ব আমার ওপর। উফ, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি। এই ঝড় জলের রাতেও বডি নিয়ে রাত 8:30টার মধ্যেই পৌঁছে গেল গুড হোমের দরজায়। বৃষ্টির বেগ একটু কমেছে। না, দেরি করলে হবে না। গাড়ি থেকে নেমে গোবিন্দ দরজার বেল টিপল। কি ব্যাপার, কেউ নেই নাকি? সে আরও 12-5 বেল টিপল। হঠাৎ দরজা খুলে যে মানুষটি উঁকি দিল তাকে একেবারেই আশা করেনি গোবিন্দ। জোসেফের ছেলে টমাস। বাবা না থাকলে কখনো সখনো ডিউটি সামলায়। টমাস একেবারেই উল্টো স্বভাবের, নেশায় চুর হয়ে থাকে, ব্যবহার মোটেও ভালো নয়। তবে ব্যবহার যাই হোক, লাশ নিয়ে এলে বসিয়ে রাখে না, চটপট কাগজে সই করে দেয়। টমাস হঠাৎ খেকিয়ে উঠল। এখানে আর জায়গা নেই, সব ড্রয়ার ভর্তি হয়ে গেছে, এখান থেকে কেটে পড়ো। তবে যে ম্যানেজার বাবু এখানে লাশ পৌঁছে দিতে বললেন, নিশ্চয়ই কথা বলে নিয়েছেন। কি জানি, হয়তো বলেছিলেন এখানে আর জায়গা নেই, সব ড্রয়ার ভর্তি হয়ে গেছে, এখান থেকে কেটে পড়ো। গোবিন্দর মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ল। দড়াম করে দরজা ওর মুখের ওপর বন্ধ করে দিল। আজব মানুষ, নেশাটা মনে হয় আজ একটু বেশিই করেছে। ম্যানেজার বাবুকে ফোন করে দেখি। একই বলে কপাল খারাপ, মনে হয় ঝড় জলের রাতে ওদিকে টাওয়ারে কোনো গন্ডগোল। মোবাইল পকেটে চালান করে গোবিন্দ গাড়িতে উঠল। এর আগেও এমন হয়েছে, তবে দিনের বেলা। ম্যানেজার বাবুকে জানাতে অন্য ব্যবস্থা করে দিয়েছে। গোবিন্দ সেখানে লাশ পৌঁছে দিয়েছে, কিন্তু আজ ম্যানেজার বাবুর ফোনই লাগছে না। নতুন একটা বেসরকারি হাসপাতাল আছে, ওখানে গিয়ে দেখি। ম্যানেজার বাবু একবার ওখানেও ব্যবস্থা করেছিল। বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। অযথা দেরি না করে গাড়িতে স্টার্ট দিল গোবিন্দ।